আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এখনই বিধায়ক পদে ইস্তফার সম্ভাবনা খারিজ করলেন কমলাক্ষ। বিধায়ক পদ থেকে এখনই ইস্তফা দেওয়ার কোনো পরিকল্পনা নেই, আর মুখ্যমন্ত্রী এ নিয়ে কিছুই বলেননি। ফলে বিষয়টি নিয়ে অনধিকার চর্চা হচ্ছে বলে জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। রবিবার এ নিয়ে তিনি বলেন, সিদ্ধান্ত নেবেন 4 জুনের পর। ফলে এখন এ নিয়ে কোনো কিছু বলতেও তিনি আগ্রহী নন। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট পর্ব শেষ হয়ে গেলেও নির্বাচনোত্তর বিভিন্ন রসালো গল্পে রাজনৈতিক পরিমণ্ডল সরগরম হয়ে রয়েছে। শাসক দলের প্রার্থী কৃপনাথ মালা দ্বিতীয়বারের মতো সাংসদ নির্বাচিত হবেন, না কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জয়ী হবেন, এসব নিয়ে ভোট পরবর্তী আলোচনা আর থামছে না। বিগত কয়েকদিন থেকেই চায়ের কাপে তুফান উঠছে ভোট বিশ্লেষণ নিয়ে। সেই সঙ্গে আলোচনা চলছে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও সিদ্দিক আহমেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে জোর চর্চা। অন্যদিকে প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান না বর্তমান বিধায়ক সিদ্দিক আহমেদ করিমগঞ্জ জেলায় অগপকে নেতৃত্ব দেবেন, এ নিয়েও দুয়াশার সৃষ্টি হয়েছে। নির্বাচনের ফলাফলের উপর কমলাক্ষ ও সিদ্দিকের রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে। সিদ্দিকের জন্য দক্ষিণ করিমগঞ্জ নিরাপদ হলেও কমলাক্ষের পুনর্বাসনের জন্য মুখ্যমন্ত্রী কি ভেবে রেখেছেন তা সাফ নয়। নির্বাচন পরবর্তী সময়ে জেলার সাধারণ জনগণের এমনই বিভিন্ন রসালো গল্পে রাজনৈতিক পরিমণ্ডল সরগরম হয়ে রয়েছে। জেলার আনাচে কানাচে কান পাতলেই তা শোনা যাচ্ছে। নির্বাচনোত্তর রসালো গল্পে এবার এক নতুন গল্পের সংযোজন হয়েছে। করিমগঞ্জের খবর হলো, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ পদত্যাগ করবেন এবং এই আসনে উপনির্বাচন হবে। এই গল্পে শহর গ্রাম সয়লাভ। অনেকে উপনির্বাচনের সময় পর্যন্ত বলে দিচ্ছেন। যদিও এই খবরে মুহর লাগাতে নারাজ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তার সঙ্গে যোগাযোগ করা হলে সরাসরি এমন খবর উড়িয়ে দিয়ে তিনি বলেন, এসব পুরোপুরি ভিত্তিহীন খবর। উল্টো তার প্রশ্ন, তিনি বিধায়ক পদ ছাড়বেন কেন? বলেন, জনগণ তাকে নির্বাচিত করেছেন আর তারা সঙ্গে রয়েছে। যদিও বলে রাখেন, 4 জুন নির্বাচনের ফল প্রকাশের পর সিদ্ধান্ত নেবেন। তবে কংগ্রেস নেতৃত্ব বিধায়কের বিরুদ্ধে সরব রয়েছে। ইতিমধ্যে তার বিধায়ক পদ খারিজের জন্য দলীয় তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তার পদক্ষেপ গ্রহণের অপেক্ষায় প্রদেশ নেতৃত্ব। জানা গেছে, এতে বিলম্ব হলে দলের তরফে হাইকোর্টে রিট দাখিল করা হতে পারে। বিধায়ক অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেননি। অচিরেই তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। উল্লেখ্য, কমলাক্ষ দে পুরকায়স্থ বিধায়ক পদে ইস্তফা দিলে উপনির্বাচন হবে উত্তর করিমগঞ্জে, আর তিনি বিজেপি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন এমন আভাস রয়েছে। লোকসভা নির্বাচনের 4 পর্যায়ের ভোট পর্ব এখনো বাকি রয়েছে। শেষ হয়েছে 3 পর্যায়ের নির্বাচন। দ্বিতীয় পর্যায়ে দেশের 88টি লোকসভা আসনের সঙ্গে গত মাসের 26 তারিখ করিমগঞ্জ লোকসভা আসনে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। রবিবার বিধায়ক কমলাক্ষ বলেন, করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী কৃপনাথ মালার জয় নিশ্চিত। অপরদিকে আজ শিলচর থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে সম্পর্ক ক্রান্তি। বৃষ্টি বন্ধ হয় এবং উত্তর পূর্ব সীমান্ত রেল বিভাগের নির্মাণ শাখা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করায় জাটিঙ্গালামপুর অংশ দিয়ে ট্রেন চলাচল ক্রমেই স্বাভাবিক হচ্ছে। ফলে দূরপাল্লার যাত্রী ট্রেনগুলি আগে যেমন অনেক বেশি দেরিতে চলত, শনিবার থেকে নির্ধারিত সময়ে চলাচল করছে। সমস্যা সংকুল জাটিঙ্গালামপুর নিউ হারাঙ্গা যাওয়ের 110 কিলোমিটার অংশ দিয়ে রাতে ট্রেন না চালানোর যে নির্দেশ জারি করেছিল এনএফরেল, তা অবশ্য এখনো অব্যাহত রয়েছে। এদিকে রবিবার এনএফরেলের নির্মাণ বিভাগের জেনারেল ম্যানেজার সুনীল কুমার ঝা 110 কিলোমিটার অংশের বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন। তিনি কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। অন্যদিকে জাটিঙ্গারামপুর ও নিউ হারাঙ্গা যাওয়ার মধ্যে 110 কিলোমিটার অংশের ট্রেক মেরামতের কাজ চলার জন্য আজ 14037 শিলচর নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস নির্ধারিত সময় সন্ধ্যা 6:45 পরিবর্তে রাত 11:45 শিলচর থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন এনএফরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে। তার দেওয়া তথ্য অনুযায়ী 20501 আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস আজ 13 মে বিকাল 3:10 পরিবর্তে রাত 11:10 আগরতলা থেকে ছাড়বে।
এদিকে আজ বদরপুর লামডিং পাহাড় লাইনে চলবে না 15615 অথবা 15616 গুয়াহাটি শিলচর গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার এবং 05638 অথবা 05637 শিলচর নাহারলাগুন শিলচর এক্সপ্রেস। অপরদিকে ধলাই বিধানসভার সম্ভাব্য উপনির্বাচন ঘিরে বিজেপি টিকিট প্রত্যাশীদের তৎপরতা শুরু। সঞ্জনপুর কায়স্থকে টিকিট প্রদানের দাবিতে মহাদেবপুরে সভা। 7 দফার লোকসভা নির্বাচনের 3 দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আজ আরেক দফার ভোট। 3 দফার নির্বাচন এখনো বাকি। 4 জুন জানা যাবে ফলাফল। কিন্তু ধলাইয়ের বিধায়ক তথা শিলচর লোকসভা আসনের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য নিশ্চিতভাবেই বিজয়ী হয়ে দিল্লি যাচ্ছেন বলে ধরে নিয়েছেন ধলাইয়ের দলের কর্মী সমর্থকরা। তাই ধলাই বিধানসভা কেন্দ্রের আসন্ন সম্ভাব্য উপনির্বাচনে দলীয় টিকিট পেতে ব্যাপক দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রায় ডজন খানেক টিকিট প্রত্যাশী। শাসক দলের টিকিট পেলেই কেল্লাফতে ছোট বড় ও মাঝারি মাপের অনেক টিকিট প্রত্যাশীর হাব পাবে বোঝা যাচ্ছে এমন কথা। উল্লেখ্য 1991 সাল থেকে ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিট প্রাপ্তির ক্ষেত্রে পরিমল শুক্লবৈদ্যই ছিলেন শেষ কথা। মাঝে মধ্যে 2-1 টিকিটের দাবি জানালেও তা আর দুপে টিকেনি। পরিমল শুক্লবৈদ্য ছেড়ে অন্য কাউকে টিকিট প্রদানের কথা ভাবতেই পারেনি দল। তবে এবার পরিমল শুক্লবৈদ্যের সম্ভাব্য প্রস্থানে টিকিটের দাবিতে মাঠে নেমে পড়েছেন প্রায় 1 ডজন টিকিট প্রত্যাশী। জনসংযোগ গড়ে তুলে টিকিটের দাবিকে জোরদার করতে এক পক্ষ কাল থেকে ধলাই কেন্দ্রে চষে বেড়াচ্ছেন অমিয় দাস, অজয় লস্কর, সুবোধ দাস, অমলেন্দু দাস, পৃথ্বীশ দাস, সুমেন দাস, নিহার দাস, স্বপন দাস সহ আরো অনেক টিকিট প্রত্যাশী। এদিকে রবিবার ধলাইয়ের মহাদেবপুর মহাদেব বাড়িতে এক বিশাল সভা ডেকে সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপির টিকিট প্রদানের দাবি তুললেন তার সমর্থকরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে পাটনি পরিষদের ধলাই কেন্দ্রের আহ্বায়ক নিহার রঞ্জন দাস বলেন, ধলাইয়ে 40,000 পাটনি সম্প্রদায়ের জনগণ বসবাস করলেও গত প্রায় 40 বছর থেকে এই সম্প্রদায়ের কাউকে প্রার্থী করেনি কোনো দল। আরএসএস কর্মী তথা বিজ্ঞানের স্নাতক সঞ্জন পুরকায়স্থকে টিকিট প্রদানের দাবি জানিয়ে নিহার দাস বলেন, 1991 সাল থেকে পরিমল শুক্লবৈদ্য এখানে থাকায় তারা টিকিটের দাবি তুলেননি। তবে এবার পাটনি সম্প্রদায়ের প্রার্থী সঞ্জন পুরকায়স্থকে টিকিট প্রদানের জোরালো দাবি জানাচ্ছেন তারা। সত্যরঞ্জন রায় বলেন, 1997 সাল থেকে বিজেপি আরএসএস এর সঙ্গে যুক্ত সঞ্জন পুরকায়স্থ কাচার পেপার মিলে ভারতীয় মজদুর সংঘের অর্গানাইজেশন সেক্রেটারি ছিলেন। বিশ্ব হিন্দু পরিষদের কর্মী জ্যোতিষ নাথ বলেন, সঞ্জন পুরকায়স্থের মতো এক নিষ্কলঙ্ক ব্যক্তিকে বিজেপির টিকিট প্রদানের প্রয়োজন রয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষক লাল বিহারী কৈরি বলেন, সঞ্জন পুরকায়স্থ তার সমাজ সেবামূলক কাজ শুধু নিজ সম্প্রদায়ের গণ্ডির ভেতরে সীমাবদ্ধ রাখেননি। এদিন সঞ্জন কুমার পুরকায়স্থকে বিজেপির টিকিট প্রদানের দাবি জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলাই আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বিপুল কান্তি নাথ, লক্ষ্মীবাবু সিংহ, স্বপন কুমার দাস, প্রবীর নাথ, তাপস চৌধুরী, সুরজকান্তি চক্রবর্তী, অরবিন্দ দাস প্রমুখ। অপরদিকে রাম মন্দির শুদ্ধি করতে চাইলে জেলে যেতে হবে সোনিয়া গান্ধীকে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সোনিয়া গান্ধী রাম মন্দির শুদ্ধ করলে তাকে জেলে যেতে হবে। শনিবার ঝাড়খণ্ডের এক নির্বাচনী জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা প্যাটেল রাম মন্দিরের শুদ্ধিকরণ সংক্রান্ত যে মন্তব্য করেছেন তাকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাম মন্দিরের অনুমতি লাভ করেছেন কিনা বলে প্রশ্ন করেন ডক্টর শর্মা। নানা প্যাটেলের মন্তব্যের ইস্যুটি তুলে তার প্রশ্ন, সোনিয়া গান্ধীর ধর্ম কি? ঝাড়খণ্ডের জনসমাবেশে বলেন যে সোনিয়া গান্ধী রাম মন্দির শুদ্ধি করেন তাহলে হিন্দুরাও মনে মনে থাকবেন নাকি? এখন লোকসভা নির্বাচনের সময়, সেজন্যই তাদের এগুলি কথার কথা বলে উল্লেখ করেন। রাম মন্দিরের শুদ্ধিকরণের প্রচেষ্টা চালালে সোজা যেতে হবে জেলে, হুঁশিয়ার করে দেন আসামের মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে নির্মাণ করা হয়েছে রাম মন্দির, সকলকে স্মরণ করিয়ে দেন তিনি। উল্লেখ্য, মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা প্যাটেল বলেছিলেন যে কেন্দ্রে যদি ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হয় তাহলে রাম জন্মভূমির মন্দির শুদ্ধি করা হবে। এক বিবৃতিতে প্যাটেল বলেন, ইন্ডিয়া অ্যালায়েন্স ক্ষমতাসীন হওয়ার পর আমরা অযোধ্যার রাম মন্দির শুদ্ধি করব। শঙ্করাচার্যরা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় বিরোধিতা করেছিলেন, ফলে 4 জন শঙ্করাচার্য রাম মন্দির শুদ্ধি করবেন, সেই স্থানে স্থাপন করা হবে রাম দরবার। এতে ক্ষান্ত থাকেননি প্যাটেল। তিনি বলেন, রাম মন্দিরের মূর্তিটি ভগবান রামের নয়, রামলালার শিশুরূপ।
রাম মন্দির নির্মাণে অনিয়ম করেছেন নরেন্দ্র মোদী। আমরা শুদ্ধিকরণ করে সম্পূর্ণ ধর্মীয় নীতি নিয়ম পালন করব। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস ও নানা প্যাটেলের মন্তব্যের তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, এগুলো হলো কংগ্রেস দলের সেই সকল মানুষ যারা কিনা সুপ্রিম কোর্টে শপথনামা দিয়ে ভগবান রামের অস্তিত্বকেই চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা রাম সেতুর অস্তিত্বকেও চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তারা রাম কাল্পনিক না বাস্তব সেই প্রশ্ন উত্থাপন করেছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।